একটা বিরল দিন বাংলাদেশের জন্য। বাংলাদেশ প্রথমে গোল হজম করলো, এরপর সেটা শোধ দিল এবং শেষে গিয়ে বাংলাদেশ ম্যাচটা ছিনিয়ে আনলো। এমনটা অ্যাডিশনাল টাইমে গিয়ে বাংলাদেশ একটা ম্যাচ জিতে গেছে, যে ম্যাচের শুরুতে বাংলাদেশ পিছিয়ে পড়েছিল। এমন ঘটনা কি খুব অতীত স্মৃতিতে, সুদূর অতীতে মনে পড়ে? রেয়ার। আপনি যদি এক্সট্রা টাইমে গোল দেওয়ার কথা মনে করতে চান, ওই মালদ্বীপের সাথে ওয়ার্ল্ড কাপের রাউন্ড 1 সেখানে বাংলাদেশ এক্সট্রা টাইমে গোল দিয়েছিল। সেই ম্যাচটা বাংলাদেশ শেষ পর্যন্ত ড্র করেছিল। আর পিছিয়ে পড়ে যেটা আপনার মালদ্বীপের সাথে গেল সাফে বাংলাদেশ করেছিল, ভুটানের সাথেও সেরকম একটা জায়গায় বাংলাদেশ চলে গিয়েছিল। এর বাইরে তো আসলে না, কিন্তু আপনার এক্সট্রা টাইমে গোল দিয়ে ম্যাচ জয় অন্যরকম। দারুণ একটা মুহূর্ত। এবং গোলটা করলেন কে? গোল করলেন পাপন সিং, যার আসলে এই ম্যাচে এরকম মুহূর্তে ওই জায়গায় থাকার কথা ছিল কিনা এই নিয়ে অনেক আলোচনা হতে পারে। তাকে বদলি হিসেবে হাভিয়ার কাবরেরা নামালেন এবং ওই গোলটায় ক্রেডিটটা বোধহয় শাহরিয়ার ইমন পাবেন। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। তিনি যেভাবে রিলেন্টলেসলি দৌড়ে গেলেন এবং তারপর ওখান থেকে তার ওই ক্রস, যেখান থেকে পাপন সিং একদম ফার্স্ট টাচে বলটা জায়গা মতো জড়ালেন। মানে সঠিক টাইমে সঠিক জায়গায় থাকলে কি হয় তার একটা নিদর্শন বোধ হয়। এবং এই জায়গাটায় দেখেন জয়টা কখন এলো বা কোন মোমেন্ট এলো, যখন বাংলাদেশের এই দলটাকে নিয়ে অনেক কথা হচ্ছিল, যেটা বাস্তব। বাংলাদেশের দলটা গোল করতে পারছিল না, তারাই এক ম্যাচে 2টা গোল দিল। এই বছরটা 8 নম্বর ম্যাচে এসে দিন শেষে বাংলাদেশের গোল রইল কিন্তু 3টা, যেখানে এক ম্যাচে এলো 2টা গোল। এবং যখন গোলটা এক্সট্রা টাইমে ম্যাচের গতিপথেই পাল্টে দেয়, তখন সেই গোলের ভ্যালিউ আসলে অন্য রকম হয়ে দাঁড়ায়। যদিও আমরা ম্যাচ শেষে পাপন সিংয়ের সাথে আমরা কথা বলতে চেয়েছিলাম, পাপন সিংয়ের এক্সপ্রেশন জানতে চেয়েছিলাম, তিনি কি ফিল করছেন সেটা শোনাতে চেয়েছিলাম সবাইকে, বাট সেটা শেষ পর্যন্ত হয়নি। হ্যাঁ, সেটা শেষ পর্যন্ত সুযোগ পাওয়া যায় নাই। তবে আমরা কথা বলেছি মুজিবুর রহমান জনির সঙ্গে, যিনি এই ম্যাচের গেম চেঞ্জার ছিলেন। এটা যদি পরিষ্কারভাবে বোধহয় এক বাক্যে বলে দেওয়া যায়, টার্নিং পয়েন্টই আসলে ছিল ওটা, সেই জনির সেই গোলটা। এবং যেভাবে তিনি গোলটা করলেন সেটাই ম্যাচটাকে ওই বাংলাদেশের ফেভারে এনে দিল। এর আগের ম্যাচে আমরা দেখেছিলাম জনির কাছ থেকে এরকম এফোর্ট, সেটা গোল হয়নি। এদিন ওই বিচক্ষণতাটা কাজে লাগিয়েছিলেন, শট করার সাহসটা দেখিয়েছিলেন, এবং সে কারণেই বাংলাদেশ আসলে দিন শেষে ম্যাচটা জয় নিয়ে শেষ করতে পেরেছে। এই 2টা ম্যাচে আপনি যদি খেয়াল করে দেখেন, লাস্ট ম্যাচেও 10+ শটস বাংলাদেশের ছিল, অন টার্গেটে 5টা শটের মতো বাংলাদেশের ছিল। এই যে বাংলাদেশ শট করছে, এটাও তো একটা ফুটবলারদের সাহসটা একটা বেড়েছে। এবং সেকেন্ড হাফে আমরা দেখলাম রাকিবও একটা শট করলেন বক্সের বাইরে থেকে, যেটা গোলকিপার হোসেন শরীফ ওপরে উঠিয়ে দিলেন। আর এই ছাড়াও বেশ কবার মনে হয়েছে ফার্স্ট ম্যাচে সোহেল রানার শট বার পোস্টে লাগলো, বাংলাদেশ দল বার পোস্টের টার্গেট করে বক্সের বাইরে থেকে শট করেছে, যেটা নতুন বলতে পারেন আপনি অন্ততপক্ষে এই 2টা ম্যাচের হিসেবে। জনির গোলটাতে আরেকটু যদি থাকতে চাই, জনি ফার্স্ট ম্যাচে বদলি হিসেবে নেমে দারুণ করেছিলেন এবং এরপরে তো তিনি তার দাবিটা জানিয়ে রেখেছিলেন যে তিনি স্টার্টিং 11-এ খেলতে পারেন। হাভিয়ার কাবরেরা তাকে সেই সুযোগটা করে দিলেন, স্টার্টিং 11-এ তাকে রাখা হলো। এবং ম্যাচের শুরু থেকেই সম্ভবত বাংলাদেশের যারা খেলেছেন তার ভেতর সবচেয়ে বেশি নজরটাও কাড়ছিলেন মুজিবুর রহমান জনি। এবং তার কাছ থেকে এই ম্যাচে আপনি ট্রু বল পেয়েছেন, সেই গোলের আগে কিছু যেগুলো রাকিবকে টার্গেট করেছিল, এটা একটা প্লাস পয়েন্ট হয়েছিল। ওই মিডফিল্ডে এরকম একটা ক্রিয়েটিভ প্লেয়ারের এই ম্যাচে দরকার ছিল বাংলাদেশের, সেই কাজটা মুজিবুর রহমান জনি প্রথম থেকে করছিলেন এবং শেষ পর্যন্ত তো নিজেই গোল করলেন। এইখানে হাভিয়ার কাবরেরা কিন্তু খুব বেশি আসলে প্লেয়ার পরিবর্তনের দিকে উনি এই 2 বছরে কখনোই আসলে হাঁটেন নাই। একটা সেট টিম উনি সবসময় করতে চেয়েছিলেন। এই জায়গায় এই যে একটা ব্রেভ ডিসিশন তিনি নিয়েছেন, সেটা আলটিমেটলি দিন শেষে কাজে দিয়েছে। এবং ব্রেভ ডিসিশন তিনি আজকে একটা যে নিয়েছেন তাও না, কয়েকটা নিয়েছেন যদি বলা চলে। তিনি যে বদলিগুলো করালেন সেকেন্ড হাফের শুরুর সময়, ঈসা ফয়সালকে তুলে ফেলে তিনি মাঠে নামালেন রহমতকে। এবং ঈসা ফয়সালের দায়টা কি আমি জানি না, তবে হতে পারে যে গোলটা বাংলাদেশ হজম করলো। বাংলাদেশ কিন্তু আরও একবার শুরুতে চাপে পড়ে গেছিল, যেটা এখন মনে হচ্ছে যে কখনো ম্যাচে ঘটেই নাই। বাংলাদেশ জিতে গেছে, কিন্তু যে গোলটা বাংলাদেশ হজম করলো সেখানে তো একটা পরিষ্কার ভুল ছিল। এরিয়ালে একটা বল আসলো, ঈসা ফয়সাল লাফিয়ে উঠেছিলেন, নাগাল পান নাই, তপু বর্মন পেলেন, তপু পাসটা নিচ থেকে খেলা বিল্ড আপ করতে গিয়ে আরেকজনকে বিলিয়ে দিলেন, ওখান থেকেই গোলটা বাংলাদেশ হজম করে বসলো। এবং তারপর বাংলাদেশ কিন্তু দ্বিগুণ 3 গুণ প্রেসারে পড়ে গেল। এই যে গোলটা বাংলাদেশ হজম করলো, এরপরে সেকেন্ড হাফে আমরা দেখলাম যে ঠিক আছে বদল করা হলো রহমত নামে। রহমত আমার কাছে মনে হয় ভালোই করেছেন। নোভাকে স্টার্ট বলতে সেকেন্ড হাফে বদলি হিসেবে নামানো হলো এবং নোভার কিন্তু স্বপ্নের মতো একটা অভিষেক হতে পারতো আজকে। ইনফ্যাক্ট যখন আমরা প্লেয়ারদের টানেলের সামনে দাঁড়িয়েছিলাম ড্রেসিং রুমের বাইরে, নোভা তো যাচ্ছিল,
ও আমাকে দেখে বললো ভাই আমাকে মারেন, মানে লিটারালি তার ফার্স্ট কথা ছিল, আমি তো তাকিয়েছি, আমি বললাম ভাই আমাকে মারেন। নোভা নিজেও মনে মনে এটাই ভাববে। এক্স্যাক্টলি, মানে একজন স্ট্রাইকার দলে খেলালে আসলে সুবিধাটা কি হয়, ওই জায়গায় আপনার একটা প্লেয়ারের কিন্তু মুভমেন্ট থাকে, অন অ্যান্ড অফ মুভমেন্ট থাকে। নোভা কিন্তু সেরকম সুযোগও এর আগেও পেয়েছিল একটা, যে প্রথম যখন নামলেন তার একটা হেডে, যেহেতু তার ফিজিক্যাল একটা অ্যাডভান্টেজ রয়েছে, সেখান থেকে একটা চান্স এসেছিল বাংলাদেশের কাছে। এরপর তিনি যে গোল্ডেন অপরচুনিটিটা মিস করলেন, আফসোস তাকে আসলে করছেন তিনি, এবং এই আফসোসটা তাকে করতেই হবে। এবং অভিষেকেই তিনি গোল পেয়ে যেতে পারতেন। বাংলাদেশের যে নাম্বার 9 এর সংকট, সে কারণে তার জায়গাটা অনেক বেশি গুরুত্ব পেয়ে গেছে। তার একটা অভিষেক ম্যাচ ছিল, একটা ম্যাচের ডেবিউট্যান্টকে দিয়ে তো আসলে খুব জাজ করার কোনো সুযোগ নাই, বলার কোনো উপায় নেই। তিনি স্রেফ আনলাকি। নিশ্চয়ই এই ক্ষয়ক্ষতিগুলো বা এই যে আফসোসটুকু, এটা তিনি জিয়ে রেখে পরের ম্যাচে ন্যাশনাল টিমে যখন জায়গা পাবেন তখন হয়তো তিনি ওইটা পুষিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তো এই ফেজ যদি আমরা শেষ করে নিই, বাংলাদেশ মালদ্বীপের সঙ্গে দুটো ম্যাচ খেললো, একটায় হারলো, একটায় জিতলো, এবং দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ জিতলো খুব নাটক জমিয়ে। আমরা বছরটা কিভাবে শেষ করলাম বাংলাদেশের? দেখেন, এই বছরটায় আপনার মনে রাখার মতো ম্যাচ হচ্ছে গিয়ে এটাই, নিজেদের ঘরের মাঠে। এই বছর 8টা ম্যাচের মধ্যে আপনি কেবলমাত্র 2টা ম্যাচ আপনি জিতেছেন। একটা ভুটানের এগেনস্টে, ভুটানের মাটিতে 1-0 গোলে জিতলেন, এবং এই ম্যাচটা হচ্ছে গিয়ে সে জিতলেন। অথচ এই যে ভুটান এবং মালদ্বীপ, এই দুটা দলের এগেনস্টেই তো আপনি 2-2 4টা ম্যাচে আপনি জয়ের এক্সপেকটেশন বাংলাদেশের ছিল, কারণ তাহলে হচ্ছে পট 3-তে যাওয়ার একটা চান্স ছিল। সে কারণে কিন্তু ভুটানকে নিয়ে খেলা এবং মালদ্বীপকে আনিয়ে খেলা। বাট সেই দুটা ম্যাচেই একটা ম্যাচ জিতলেন, একটা ম্যাচ হারলেন। বাংলাদেশের র্যাঙ্কিং 185 থেকে খুব বেশি আসলে ওঠার সুযোগ, সেটা ভুটানকে ক্রস করার মতো কিনা সেই ক্যালকুলেশনটা কিন্তু মনে হয় একটু, মানে যে ক্যালকুলেশনে আপনি আসলে 4টা ম্যাচ খেলেছেন, যে মানে কারণে ইজিলি আপনি থ্রু করতে পারতেন। সেপ্টেম্বরে ভুটানকে বেছে নিয়েছেন, নভেম্বরে আপনি মালদ্বীপকে বেছে নিয়েছেন, সেটার এই 3-4 ম্যাচের ভেতরে আপনি দুটোই হেরেছেন, দুটোই জিতেছেন, মানে 50-50। মানে হচ্ছে যে যেখানে ছিলেন সেখানেই আছেন, স্মরণ আপনার শূন্য। এখন ফলটা কি দাঁড়ায় র্যাঙ্কিংয়ে, সেটা একটা দেখার বিষয়। গেল র্যাঙ্কিং, এবং এরপরে আমরা এশিয়ান কাপে বাংলাদেশের ফুটবলারদের খেলতে দেখব। এশিয়ান কাপের বাছাই পর্বে মার্চে যেটা শুরু হবে, তার আগে একটা ড্র হবে ডিসেম্বরে। এরপরে আমরা বুঝতে পারবো বাংলাদেশের গ্রুপে কারা 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 পড়েছে। বাংলাদেশ কোচ হাভিয়ার কাবরেরার সঙ্গে কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে এই বছর শেষেই। এই বছরের ফলের হিসাব যদি আপনি করেন, তাহলে সেটা হয়তো কাবরেরার পক্ষে কথা বলে না, কিন্তু আপনি গত বছরের ফল যদি আবার হিসাবে টেনে নিয়ে আসেন, তাহলে সেটা হাভিয়ার কাবরেরার পক্ষে কথা বলে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জন্য একটা ভালো সিদ্ধান্ত, কঠিন সিদ্ধান্তই অপেক্ষা করছে, রাইট? যদি এই ম্যাচের রেজাল্টটা হাভিয়ার কাবরেরা নিজের ফেভারে আনতে না পারতেন, তখন হয়তো বা ফুটবল ফেডারেশনের জন্য একটু ইজি হয়ে যেত। আবার হচ্ছে যে আপনার হাভিয়ার কাবরেরার ওই যে সাফের সেমিফাইনালে যাওয়া, সেটাই তো হচ্ছে গিয়ে তার একটা বড় সবচেয়ে বড় সাকসেস। ইনফ্যাক্ট লাস্ট আপনি যদি গেল এক যুগও ধরেন, বাংলাদেশ কখনো সেই লেভেলটাতে আসলে পৌঁছাতে পারে নাই। এখন এই জায়গায় ফুটবল ফেডারেশন আসলে কি করবে? ডিসেম্বরের ড্র হয়ে যাবে, আপনার নেক্সট উইন্ডো কিন্তু হচ্ছে মার্চেই আপনার হচ্ছে অফিসিয়ালি ম্যাচ খেলে ফেলতে হবে, সেই এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের থার্ড বাছাই পর্বের প্রথম ম্যাচটা, প্রথম এবং 2টা ম্যাচ, ইনফ্যাক্ট দুটা ম্যাচ অথবা একটা ম্যাচই রয়েছে সেই টাইমটার মধ্যে। ওই টাইমটা কি নতুন কাউকে কি দেখা যাবে কিনা, এবং আমার মনে হয় যদি দেখতে চাই আমরা, বা যদি দেখার মতো কোনো ফেজ আসে, তাহলে এটা ইমিডিয়েটলি সেই ডিসিশনটা নিয়ে নেওয়া উচিত। এবং দেখেন রেজাল্ট কিভাবে সব কিছু পাল্টে দেয়। যে বাংলাদেশ ফুটবল আল্ট্রাসটাকে আমরা দেখলাম আগের ম্যাচে তারা বিক্ষোভ করছিল, মানে একটা প্রটেস্টের মতো করছিলেন, তারাই আজ আরও একবার বাংলাদেশ টিমের বাসের সামনে দাঁড়িয়েছিলেন, তারা হাততালি দিচ্ছেন। বাংলাদেশের প্লেয়ারদের কাছ থেকে তাদের এটাই আসলে চাওয়া, নিবেদন চাওয়া। ম্যাচের রেজাল্ট সবসময় পক্ষে আপনার যাবে না, কখনো কখনো আপনার বিপক্ষেও যাবে, কিন্তু সব কিছুকেই ভালো মতো মেনে নেওয়া। এবং এই জায়গায় প্লেয়াররা হয়তো হচ্ছে গিয়ে একটা জিনিস রিয়েলাইজ করতে পেরেছে, যে তারা যখন খারাপ খেলবে তখন তাদের নিয়ে এরকম জিনিস হবেই। কেন এই যে ভালো খেললে মাথায় তুলে নাচা হচ্ছে না, এবং এই জিনিসটা হচ্ছে হয়তো তারা হয়তো হাসি মুখে মেনে নিয়েছে। যখন ম্যাচ শেষেও কথা ছিল, বলছিল যে হ্যাঁ, ওই লাস্ট ম্যাচে যে ঘটনাটা ঘটেছে, লাস্ট ম্যাচের পর যেভাবে তারা হচ্ছে গিয়ে দেখেছে আলট্রাসরা তাদের কি বলছে না বলছে, এই জিনিসগুলো কাউকে আসলে তাতিয়ে দিয়েছিল। সেটা যদি হয়ে থাকে, দেন অবভিয়াসলি এটা ভালো হয়েছে, কারণ আপনি খারাপ খেলবেন, আপনাকে নিয়ে সমালোচনা হবে, সেই সমালোচনাটা সহ্য করার মতো ম্যাচিউরড আপনাকে হতে হবে। এক্স্যাক্টলি, নইলে খেলার আসলে কোনো মানেই দাঁড়াবে না দিন শেষে। ন্যাশনাল টিমকে প্রতিনিধিত্ব করা খুব সহজ কাজ তো নয়, খুবই কঠিন কাজ। এবং এই যে তাতিয়ে দেওয়ার যে ব্যাপারটা, এর ভেতরে আমার মনে হয় পারফরমেন্সে উন্নতি করলেন আজকের ম্যাচে মিতুল মার্মা। প্রথম থেকে তাকে মনে হলো যে তিনি সলিড, যেটা তাকে ফার্স্ট ম্যাচে মনে হয় নাই। সেকেন্ড ম্যাচে তিনি ভালো কিছু সেভও করেছেন, স্পেশালি হেডার যেটা ছিল ওখানে তিনি
তার জায়গা মতন ছিলেন, সেভ করেছেন, বল ডিস্ট্রিবিউশনও তার ভালো ছিল আগের ম্যাচের তুলনায় কম্পারেটিভলি লিড বেটার করছিলেন, করেছেন, যেই জিনিসটা করছেন বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে মিতুল মার্মার কাছ থেকে। এক্সপেক্টেড। এই ছাড়া আপনি যদি চিন্তা করেন, আমার মনে হয় রাকিব আর ফাহিমও ফার্স্ট ম্যাচের তুলনায় ভালো করেছেন, স্পেশালি রাকিবের কথা বলতে পারেন। তবে মোরসালিনের মধ্যে 2 ম্যাচে আরেকটু নিজের প্রতি প্রত্যাশা আরেকটু বেশি তার ছিল হয়তো। এক্স্যাক্টলি, মোরসালিনের উপর প্রত্যাশাটা একটু বেশি ছিল, সেটা মোরসালিন ফুলফিল করতে পারেন নাই। আজকের ম্যাচেও মোরসালিন কিছু সুযোগ পেয়েছিলেন, তবে টু অফ অ্যান্ড অন তো ওটা হয়তো কারণ বাকিরা মিলে ধরেন হচ্ছে সেই কাভার আপটা হয়ে গেছে। জনির কথা বলতে হয়, জনি বেশ ভালো করেছেন, আপনি হচ্ছে সাদ আজকের ম্যাচে ভালো খেলেছেন। মোটামুটি অনেকগুলো ফেজ যখন তাদের কাজটা ঠিকঠাকভাবে করতে পারে তখন 1-2 জন অফ থাকলেও আসলে সেটা কাভার আপ হয়ে আপনি দিন শেষে হাসতে পারবেন। সেই জিনিসটাই আজকে বাংলাদেশের ম্যাচে হয়েছে এবং বাংলাদেশ বড় মাচা বাঁচিয়ে দিয়েছে। বাংলাদেশ নিদেন পক্ষে একটা জয় নিয়ে ফিরেছে, যে 2টো ম্যাচে তাদের জয়ের লক্ষ্য ছিল, হয়তো পুরোপুরি তাদের প্রত্যাশা পূরণ হয় নাই, কিন্তু একটা জয় বছরটা শেষ করা, অন্ততপক্ষে এই সুখস্মৃতিটুকু বাংলাদেশ দলের সঙ্গী হবে যখন তারা মার্চে খেলবে এশিয়ান কাপের বাছাই পর্ব। And click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.